মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার 50 পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম অম্বা ভীষ্মবধের প্রতিজ্ঞা নিয়ে তপস্যা করে শেষে পুরুষের গুণ লাভ করলেন। মহারাজ দ্রুপদের ঘরে গিয়ে শিখণ্ডী নামে পরিচিত হলেও তিনি যে আসলে পুরুষের সাজে সজ্জিত একজন নারী সে কথা দ্রুপদ এবং ভীষ্ম দুজনেই জানতেন। ওদিকে অম্বা আর অম্বালিকাকে পেয়ে বিচিত্রবীর্য ধর্মাধর্ম, রাজ্য শাসন, প্রজাপালন সব ভুলে দিন রাত স্ত্রী সংভোগে মগ্ন হলেন। টানা 7 বছর ধরে ক্রমান্বয়ে ভোগে কাটানোয় বিচিত্রবীর্যের যক্ষারোগ ধরল এবং তিনি মারা গেলেন। হস্তিনাপুরের প্রতিষ্ঠিত পুরু ভরত কুরুবংশের অঙ্কুর রীতিমতো বড় হয়ে ফুল ফল না ফুলিয়েই অকালে ঝরে পড়ল। কুমার বিচিত্রবীর্যের মৃত্যুতে যিনি সবচেয়ে বেশি সংকটে পড়লেন তিনি হলেন মহামতি ভীষ্ম। স্বামীর মৃত্যুতে আরও যে দুইজন বিপন্না মহিলার নাম এখানে করতেই হবে, সেই অম্বিকা ও অম্বালিকা ছাড়াও তৃতীয় যে প্রৌঢ়া রমণীটি মনে মনে বিপর্যস্ত হলেন তিনি মনস্বিনী সত্যবতী। তবে যেহেতু তিনি অন্য কোনো সাধারণ রমণী নন, তিনি যেহেতু সত্যবতী, তাঁর যৌবনস্থিত পুত্রের অকাল মৃত্যুতে তিনি একটুও ভেঙে পড়লেন না। আসলে ছোটবেলা থেকে সত্যবতী যেসব ঘটনা পরম্পরার মধ্য দিয়ে বড় হয়েছেন, সেই কৈবর্তপল্লীতে মানুষ হওয়া থেকে আরম্ভ করে মহামুনি পরাশরের সঙ্গে তাঁর নৈসর্গিক মিলন, শান্তনুর সঙ্গে তাঁর বিবাহ, প্রথম পুত্রের মৃত্যু, দ্বিতীয় পুত্রের মৃত্যু, এইসব সুখ দুঃখের ঘটনা পরম্পরা এবং ঘটনার বৈচিত্র্য সত্যবতীর স্নায়ু শক্তি বাড়িয়ে দিয়েছিল। এর ওপরে ছিল মহামতি ভীষ্মের মতো এক বিশাল ব্যক্তিত্বের সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারাকশন, যা তাঁকে হস্তিনাপুরের রাজনীতিতে এক লৌহময়ী প্রতিমার মতো দৃঢ়ভাবে স্থাপন করেছে। মহাভারতের বিভিন্ন ঘটনায় খেয়াল করলে দেখা যাবে বহিরঙ্গে রাজ্য শাসনের সমস্ত ব্যাপারে ভীষ্ম তার সর্বাঙ্গীন প্রয়াস চালালেও হস্তিনাপুরের রাজবাড়ির মধ্যে সত্যবতী ছিলেন সর্বেসর্বা। বিশেষত রাজবাড়ির সংকটগুলিতে সত্যবতীর ভূমিকা ছিল যে কোনো রাজনীতি সচেতন প্রাজ্ঞ রাষ্ট্রনেতার মতোই। কাজেই নিজের ক্ষমতা জাহির করাই নয়, হস্তিনাপুরের জনসাধারণের প্রয়োজনে এই রাজবংশের পূর্বাবদান স্মরণ করেই সত্যবতী চিন্তিত হলেন। রাজবংশের অনুশাসনে যে প্রজাদের দিন চলে তাঁরা বংশজ শাসনে বিশ্বাস করেন। বিশেষত যে রাজা প্রজারঞ্জনের ক্ষেত্রে যশের অধিকারী হন, প্রজারা আশা করেন সেই রাজার বংশধরেরাই তাঁদের আশা পূরণে সফল হবেন, অন্য কেউ নয়। রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে যেমনটি হয়, শোক তাপ প্রেতকার্য শ্রাদ্ধাদি সবই হলো, এবং তা হলো সত্যবতী এবং ভীষ্মের পারস্পরিক আলোচনার পথ ধরেই। সত্যবতী বড় বংশের মেয়ে বলে পরিচিতা ছিলেন না, কিন্তু তাঁর বুদ্ধিটা ছিল যে কোনো বিশাল বংশের কুলজা রমণীর মতো। তার উপরে যে ঘরে তিনি বউ হয়ে এসেছিলেন সেই হস্তিনাপুরের রাজবংশের মর্যাদা সম্পর্কে সত্যবতী ছিলেন অত্যন্ত সচেতন। তার নিজের 2টি পুত্রই এক এক করে মারা গেল, অথচ তাঁদের কোনো সন্তান রইল না যে ভরত কুরুদের রাজমর্যাদা জনমনে অক্ষুণ্ণ রাখতে পারে। চিত্রাঙ্গদ অথবা বিচিত্রবীর্য, শান্তনুর এই 2 পুত্রের একটিও পুত্র নেই, অর্থাৎ সত্যবতীর শ্বশুরকুল এবং পিতৃকুল 2 লুপ্ত হয়ে গেল। এই বংশ বিলুপ্তির জন্য সত্যবতী বোধহয় নিজেকেই দায়ী করলেন। এতদিনে বুঝি সত্যবতীর পূর্ব স্মৃতিগুলি একে একে ফিরে এলো। মনে পড়ল সেই অন্যায়ের ইতিহাস যা তাঁর বিবাহের সময়ে কলঙ্কিত হয়ে গেছে। শুধু একটি পুত্র সন্তানের অভাবে আজ হস্তিনাপুরের রাজ ঐশ্বর্য ভোগ করার মতো কেউ রইল না। এই মানসিক পীড়নের কারণের সঙ্গে যে সত্যবতীর স্বার্থই সবচেয়ে জড়িত ছিল, সে কথা সত্যবতীর মতো বুদ্ধিমতী রমণী অনুভব করতে পারছেন। বংশ বিলুপ্তির জন্য ভাগ্যের পরিহাসের থেকেও তিনি যে বেশি দায়ী সে কথা সত্যবতী বোঝেন বলে এতদিনে তাঁরও যেন বোধোদয় হলো। সত্যবতী জানেন শান্তনুর সঙ্গে বিয়ে হবার সময় তার পিতা যে শর্তে তাকে বিয়ে দিয়েছিলেন তার মধ্যেই হস্তিনাপুরের প্রথম সুযোগ্য বংশধরের প্রতি এক গভীর বঞ্চনা ছিল। সে সময় পালক পিতা কৈবর্তরাজের ব্যক্তিত্বে তার পক্ষে কোনো কথাও বলা সম্ভব ছিল না। ভীষ্ম বিবাহ করবেন না, ভীষ্ম রাজা হবেন না, এই সমস্ত প্রতিজ্ঞাত সত্য হস্তিনাপুরের একদা যুবরাজকে একভাবে বঞ্চিত করেছিল নিশ্চয়ই। সত্যবতীর 2 পুত্র মৃত্যুমুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ভীষ্মের প্রতিজ্ঞাগুলি
কি বিপরীত পরিহাস নিয়েই না ফিরে এলো সত্যবতীর কাছে। সত্যবতীর যে পুত্রদের সিংহাসনে বসানোর জন্য বিশ্বকে আগে থেকেই প্রতিজ্ঞা করে রাজ্য শাসনের প্রত্যক্ষ পরিধি থেকে বেরিয়ে আসতে হয়েছিল, আজকে ভাগ্যের পরিহাসে সত্যবতীকে তাঁরই সামনে এসে দাঁড়াতে হচ্ছে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। বিচিত্র বীর্যের শ্রাদ্ধ ক্রিয়া শেষ হয়ে গেলে পুত্রবধূ অম্বালিকাকে যথাসাধ্য সান্ত্বনা দিয়ে মনস্বিনী সত্যবতী ভীষ্মের কাছে এলেন এবং সামান্য ভণিতা করেই বললেন, ভীষ্ম, তোমার পিতা মহারাজ শান্তনু ধার্মিক এবং যশস্বী দুইই ছিলেন, কিন্তু আজ যে অবস্থা হলো তাতে তার পিণ্ড, বংশ এবং যশ সবই তোমার উপর নির্ভর করছে। সত্যবতী ভীষ্মকে যথেষ্ট মর্যাদা দিয়ে তাঁর ধর্মজ্ঞান, কৌলিক আচারের বোধ এবং বিপদকালে তাঁর রাজনৈতিক চেতনার ভূয়সী প্রশংসা করলেন। প্রশংসায় মানুষ খানিকটা দ্রবীভূত হয়। এই দ্রবীভবনের মধ্যে নিজের ব্যক্তিত্ব আরোপ করলে কাজ হবে, এই ভেবেই সত্যবতী বললেন, ভীষ্ম, আমি তোমার উপর ভরসা করে একটা কাজ করতে বলছি তোমাকে, তুমি মন দিয়ে শোনো। আমার পুত্র ছিল তোমার ভাই, তাকে তুমি যথেষ্ট ভালোবাসতে, তা সে তো অল্প বয়সেই মারা গেল। একটা ছেলে পিলেও রইল না যে বংশে বাতি দেবে। আমি বলি কি, আমার ছেলের বউ দুটি তো রয়েছে। সত্যবতী তাঁর পুত্রবধূদের রমণীয়তা এবং তাঁদের উপাদেয়তাও বর্ণনা করেছেন। ভীষ্ম নিজে পছন্দ করে কাশীরাজের মেয়ে দুটিকে ভাইয়ের জন্য হরণ করে নিয়ে এসেছিলেন। কাজেই সত্যবতী যুক্তি দিলেন, ওরা তো দেখতে শুনতে খারাপ নয়, যথেষ্ট রূপবতী এবং যৌবনবতী। তাছাড়া বেচারাদের দুঃখ দেখো, স্বামীটি মারা গেল, বেচারারা কোল আলো করা ছেলে পেল না একটিও। পুত্র সম্বন্ধে ভীষ্মের সামনে আপন পুত্রবধূদের রূপযৌবনের থেকে পুত্র কামনাটাই বড় করে দেখিয়ে সত্যবতী বললেন, তা আমি বলি, এই মহান কুলের স্বার্থেই তুমি আমার পুত্রবধূদের গর্ভে পুত্র উৎপাদন করো। সত্যবতী মাতৃসুলভ আদেশ দিয়ে বললেন, মনে করো না এতে কোনো অধর্ম হবে, তুমি আমার আদেশে এই পুত্রবধূদের গর্ভে পুত্র উৎপাদন করো, এটাই এখন ধর্ম। এখন ভীষ্মের মনে হতেই পারে, পুত্রই যদি চাইব তবে তো নিজেই বিয়ে থা করতে পারি। এই যুক্তি আসতে পারে ভেবেই সত্যবতী ভীষ্মকে বিকল্প ব্যবস্থা অনুমোদন করে বলেছেন, আর না হয় তুমি বিধিসম্মতভাবে নিজে একটা বিয়ে করো পুত্র, আর পিতৃরাজ্য তোমাকে গ্রহণ করতে হবে। ভরত বংশের প্রজাদের তো আর ফেলে দেওয়া যায় না। যখন বংশলুপ্তির প্রসঙ্গ এসে পড়েছে তখন তুমি নিশ্চিন্তে বসে থাকতে পারো না। তুমি তোমার বাপ ঠাকুরদার পিণ্ডলোপ করে তাদের নরকে ডোবাতে পারো না কিছুতেই। আমরা জানি সেকালেই নিয়ম প্রচলিত ছিল, যে রমণী অপুত্রক অবস্থায় বিধবা হতেন অথবা যার স্বামী পুত্র উৎপাদনে অক্ষম, সেই রমণীকে পুত্রহীনতার অভিশাপ নিয়ে সারা জীবন কাটাতে হতো না। বিধবা রমণী হলে একই বংশজ দেবরের দ্বারা পুত্রোৎপত্তি সামাজিকরা মেনে নিতেন। দেবর কিংবা স্বামীর বংশজ কেউ না থাকলে ধার্মিক ব্রাহ্মণকেও পুত্র উৎপাদন করার জন্য অনুরোধ করা হতো। কিন্তু অপুত্রক রমণী নিজের ইচ্ছামতো যাকে পছন্দ তাকে দিয়েই নিজের গর্ভাধান করাতে পারতেন না। এক্ষেত্রে বাড়ির বয়োজ্যেষ্ঠ বা হিতৈষী বৃদ্ধদের অনুমতি প্রয়োজন হতো। তাঁরা বংশ রক্ষার প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে পুত্রোৎপাদনে নিয়োগ করতেন বলেই এই প্রথার নাম নিয়োগ প্রথা। এবং সত্যবতীর মুখেও আমরা ভীষ্মের প্রতি এই নিয়োগের উচ্চারণ শুনতে পাই, তোমাকে আমি এই কাজে নিযুক্ত করছি। ভীষ্ম সত্যবতীর কথার উত্তর দিলেন আনুপূর্বিক যুক্তি সহকারে। বললেন, মা, আপনি যে প্রস্তাব করেছেন তা অবশ্যই ধর্মসম্মত, কিন্তু পুত্র উৎপাদনের ব্যাপারে আমি পূর্বে যে প্রতিজ্ঞা করেছিলাম সে তো আপনি ভালোই জানেন। আপনার বিবাহের পণ হিসেবেই আমাকে প্রতিজ্ঞা করতে হয়েছিল, তাও আপনার অজানা নয়। আমি এই 3 ভুবন ত্যাগ করতে পারি, আমি দেবতাদের রাজা হলে সে রাজত্বও ত্যাগ করতে পারি, কিন্তু আমার প্রতিজ্ঞা ত্যাগ করতে পারি না। আজকে যদি সূর্য তার প্রভা ত্যাগ করে অথবা চাঁদ ত্যাগ করে তার শীতলতা, তবু আমি আমার প্রতিজ্ঞা ত্যাগ করতে পারি না।
জননী সত্যবতীর দুশ্চিন্তার অংশীদার হয়ে ভীষ্ম প্রস্তাব করলেন মহারাজ শান্তনুর সন্তান ধারা যাতে অব্যাহত থাকে সেই বংশধর্মের কথা আমি আপনাকে নিশ্চয় বলবো, এবং যা বলবো তা হলো আপনি হস্তিনাপুরের রাজপুরোহিত এবং অন্যান্য ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করুন। আপদ ধর্ম তো আর একরকম নয়। সমস্ত ব্রাহ্মণ এবং স্বয়ং পুরোহিত যারা আপদ ধর্মের নানা বিধানের সঙ্গে পরিচিত, তাঁরা সামাজিক নীতি নিয়মের সম্বন্ধে অভিজ্ঞ। আপনি তাদের সঙ্গে আলোচনা করে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিন। ভীষ্মের ভাবটা এইরকম, বংশরক্ষার মতো আপদ ধর্মের প্রসঙ্গ যদি থাকে তো সেখানে মুশকিল আসান হলেন ব্রাহ্মণেরা, আমি কেন? ভীষ্ম সত্যবতীর কাছে পরশুরামের একটি ঘটনা বললেন। পরশুরাম পিতাকে হত্যা করেছিলেন হৈহয় যাদবদের বিখ্যাত রাজা কার্তবীর্য অর্জুন। প্রতিহিংসা নেবার জন্য পরশুরাম কার্তবীর্য অর্জুনকে আপন কুঠারের আঘাতে নৃশংসভাবে মেরে ফেলেন এবং তাঁর রক্ত দিয়ে পিতার তর্পণ করেন। কিন্তু শুধু পিতৃহন্তাকে শাস্তি দিয়েই পরশুরামের ক্রোধাগ্নি প্রশমিত হল না। তিনি রথে চড়ে কাঁধে কুঠার নিয়ে বেরিয়ে পড়লেন কোথায় কোন ক্ষত্রিয় আছে তাদের সবাইকে মারবার প্রতিজ্ঞা নিয়ে। পৌরাণিকেরা বলেন পরশুরাম 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে দেন। ক্ষত্রিয় পুরুষেরা যখন কেউই আর বেঁচে রইলেন না, তখন তাদের বিধবা পত্নীরা ক্ষত্রিয়দের বংশধারা কোনো মতে জিইয়ে রাখার জন্য বেদবিদ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের কাছে পুত্রার্থিনী হয়ে মিলন কামনা করলেন। ব্রাহ্মণরাও ক্ষত্রিয়ানী রমণীদের আপদগ্রস্ত দেখে আপদ ধর্মের বিধানে তাঁদের গর্ভে পুত্র উৎপাদন করলেন। সেকালের দিনের বৈদিক আচার এবং সামাজিক নিয়ম অনুযায়ী অন্যের দ্বারা উৎপাদিত ক্ষেত্রজ পুত্র পরিণেতার পুত্র বলে গণ্য হতেন। মহামতি ভীষ্ম এরকম আরো অনেক ঘটনার উল্লেখ করে বুঝিয়ে দিতে চাইলেন যে ক্ষেত্রজ সন্তান উৎপাদন করার জন্য ভীষ্মের দিকে অঙ্গুলি নির্দেশ না করে উপযুক্ত ব্রাহ্মণ ঋষিদের শরণ নিলে তার পূর্বকৃত সত্য প্রতিজ্ঞা থেকে তিনি ভ্রষ্ট হবেন না। অপরদিকে অম্বিকা ও অম্বালিকার সন্তানরাও বিচিত্র বীর্যের নামে কুরু ভরত কুরু বংশের গৌরবে বিখ্যাত হবেন। ভীষ্ম শেষে সিদ্ধান্ত জানালেন, এই পৃথিবীতে মহাধনুর্ধর মহাবলবান এবং পরম ধার্মিক অনেক রাজাই আছেন যারা ব্রাহ্মণের বীজে পরক্ষেত্রে উৎপন্ন হয়েছে। অতএব আপনি সেই ব্যবস্থা করুন মা, সেই ব্যবস্থা করুন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 51 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।